আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিলেন, জিয়াউর রহমানের একটি বক্তব্য তিনি উদ্ধৃত করেছেন, কিন্তু সেখানেই তো আহ স্বয়ং জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে কি বলেছেন এবং সেটি জাতিকে কিভাবে দিক নির্দেশনা দিয়েছিল, তার একটি সিগন্যাল ছিল, সেই কথাও তিনি উল্লেখ করেছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আর সেটি উল্লেখ করেন। এবং এই এই যে একটি জাতির জন্ম, এই লেখাটি নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে, অনেক ধরনের আলোচনা হয়েছে এবং পজিটিভলি আলোচনা হয়েছে। তাহলে এখন এসে যেখানে জেনারেল জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুকে স্বীকার করে নিলেন, এবং আমরাও কোন অবস্থাতেই জেনারেল জিয়াউর রহমান সাহেবের অবদানকে খাটো করতে পারি না। তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিলেন। এগুলো মানুষের মধ্যে, মানুষের মনস্তাত্ত্বিক চেতনায় অন্যভাবে নাড়া দিয়েছিল, মুক্তিযুদ্ধতে স্পিড বাড়িয়েছিল। এগুলো তো আমার কথা, এগুলো তো নিশ্চয়ই আপনি আর ভালো বলবেন, আপনার কাছ থেকে আমরা যেটুকু জেনেছি। সেই জায়গায় এসে তাহলে পুরো শব্দগুলো, পুরো ব্যাখ্যাগুলো কেন আমরা পাচ্ছি না? কেন একটু একটু করে তুলে ধরা হচ্ছে, বা কিছু কি বাদ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃত ভাবে? এইখানে যে জিনিসটা হচ্ছে, এটা রেশারেশি হচ্ছে। কারণ জিয়াউর রহমান সাহেব যে ২৭শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, দিল বঙ্গবন্ধুর নামে, একবার নিজের নামে, একবার বঙ্গবন্ধুর নামে। ঠিক আছে, বঙ্গবন্ধুর নামে দিল, এইটাই বাকিয়ে দিয়েছিল। এটারই গৌরব কি কম? এটার গৌরব কি কম? বঙ্গবন্ধুর নামে দিছে। হ্যাঁ, উনার কোনো এন্ডোর্সমেন্ট ছিল না, উনি তো পাবলিক প্রতিনিধি না, এন্ডোর্সমেন্ট বঙ্গবন্ধু দিল বঙ্গবন্ধু। এটার গৌরব কি কম? এইটার মূল্যায়ন তো আমরা শহীদ জিয়াকে করি নাই। এরপরে উনি সেক্টর কমান্ডার ছিলেন, ব্রিগেড কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। উনি সিলেট দখল করেছিলেন পাক বাহিনীর হাত থেকে 12ই ডিসেম্বর 1971। আমরা তার এই মূল্যায়নটা কোথায় করি? এবং এটার সমস্ত ব্যাপারটাই কিন্তু বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান জীবিত থাকতে হয় নাই, এরপরে শুরু হয়েছে ঘটনাটা। বঙ্গবন্ধু কোনোদিন বলেন নাই জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল, সে যুদ্ধে গেছিল। আবার জিয়াউর রহমানও বলেন নাই যে বঙ্গবন্ধু কোনোদিন যুদ্ধ করে নাই, নেতা ছিলেন না। আমার কথাগুলা খুব, জিয়াউর রহমানের ওই যে একটি জাতির জন্ম, সেই জাতির জন্ম কথা থেকে জিনিসটা খুব পরিষ্কার। কাজে আমি এই জায়গাতে যাচ্ছি না, আমি এই জায়গাতে যাচ্ছি ইতিহাসের সত্য কথাটা বলাই প্রয়োজন। সত্য কথা না বললে পরে আমরা সবাই ছোট হয়ে যাব। কাজে আমি এত কিছু, এত রিস্ক নিয়ে আমি ইতিহাসের সত্য কথাটা বলছি। আমার হইতে পারে আরেকজন পছন্দ না করতে, কিন্তু আমি যা জানি, আমার চেয়ে বেশি বাংলাদেশে আছে। দুই একজন যে নাই তা না, আমার চেয়ে বয়সে বড় আছে কিছু, 2-3 জন জেলে আছে। তুফাইল আহমদের মতো লোকেরা এখন অকেজো, অচেতন হয়ে পড়ে আছে, জীবমৃত অবস্থায় আছে। আর যারা আছে তারা স্বাধীনতা বিরোধীদের কাছে বিক্রি হয়েছে 2-1 জন, আর নাই কেউ। আমি যা দেখছি, এই দেখাটা খুব বেশি মানুষ দেখে নাই। যিনি স্পিকার হয়েছেন, মাননীয় স্পিকার কিন্তু অনেক কিছু দেখছেন, কিন্তু উনি দেখছেন 25শে মার্চ থেকে। কিন্তু আমি দেখছি 1960-এর দশকের ফুল, 70-এর দশকের ফুল, মুক্তিযুদ্ধ ফুল। কিন্তু মাননীয় স্পিকার সাহেব উনি বীর বিক্রম, যুদ্ধে বীর বিক্রম, কিন্তু ইতিহাসটা দেখছে উনি 25শে মার্চ বা 26শে মার্চ থেকে। কাজে আমার চেয়ে খুব কেউ বেশি দেখছে, এটা যদি কেউ দাবি করে তাইলে এটা ঠিক আছে। এই জায়গা থেকে আপনি বলছিলেন যে জিয়াউর রহমান তো আর রাজনৈতিক নেতা বা কর্মী ছিলেন না, তাই না? এবং তিনি তার জায়গা থেকে তার অবদানটি রাখার চেষ্টা করেছেন। এবং যেটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি বলছেন, যে আমি যদি আপনাকে একটু পড়ে শোনাই, আপনি নিশ্চয়ই পড়েছেন এটি। তিনি বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য এবং তিনি একটি অনিবার্য চরিত্র। এটি আমরা সবাই স্বীকার করি যে জেনারেল জিয়াউর রহমান আমাদের মুক্তিযুদ্ধে একটি অনিবার্য চরিত্র। হইতে পারে না, এই কারণে তো বলছি যেন সত্যের সূর্য, প্রধানমন্ত্রীর মুখে যা বলছেন, সত্যের সূর্য যেন উদয় হতে শুরু করেছে, কথাটা তো আমি প্রথমেই বলছি। জিয়াউর রহমান বলছেন, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হঠাৎ করে কিন্তু স্বাধীনতা ঘোষণাটা দেননি। শহীদ জিয়া প্রথম জীবনে অবশ্যই রাজনৈতিক কর্মী ছিলেন না। এই জায়গায় আমাদের প্রশ্ন, যেহেতু তিনি রাজনৈতিক কর্মী ছিলেন না, তাহলে তিনি কিভাবে স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দেন? তিনি তার বক্তব্যের মধ্যে এই ধরনের কোনো ইঙ্গিত আসছে কিনা, এবং তিনি প্রকারান্তরে বঙ্গবন্ধুকে স্বীকার করে নিচ্ছেন কিনা, মানে তার বক্তব্যটি একেবারে খোলামেলাভাবে দেননি, একটু পরোক্ষভাবে দিয়েছেন।
সেই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন, এবং এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন যে ইতিহাসে যার যতটুকু প্রাপ্য তাকে দিতে হবে। যদি তাই হয়, আজকে স্বাধীনতার ঘোষক হিসেবে বিএনপি দাবি করছে বঙ্গবন্ধুর পক্ষ থেকে দেওয়া হোক আর যেভাবে হোক সেটি তারা বলছে, তাহলে কেন বঙ্গবন্ধু শব্দটা একবারের জন্য উচ্চারণ করা হচ্ছে না বা হয়নি? তাহলে কি সেই একই কথা আমরা বলবো? আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগ তার মতো করে আমাদের স্বাধীনতার ইতিহাস আমাদের সামনে এনেছে, বঙ্গবন্ধুকে শুধু তারা সামনে এনেছে, এবং আমি তো স্বীকার করতে চাই যে জাতীয় চার নেতাকেও তারা ওইভাবে স্বীকৃতি দিতে চায়নি। তো তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে আমরা যদি সাম্প্রতিক সময় আমরা ডক্টর আকবর আলী খান আর একজন বীর মুক্তিযোদ্ধা, তার মৃত্যুতেও আমরা একটা স্টেটমেন্ট দিতে দেখিনি, যেহেতু তিনি আওয়ামী লীগের সমালোচনা করেছেন। এই ধরনের কার্পণ্যতা তো করেছে, হীনমন্যতা পরিচয় দিয়েছে, এটা সত্য কথা। কিন্তু বিএনপিও কি সেই একই পথ হাঁটবে, নাকি তারেক রহমান সাহেবের এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা অন্য করে ইঙ্গিত পেতে পারি? বলছি তারেক রহমান সাহেবের কথাটা যে আমার যেন মনে হয় সত্যের সূর্য উদয় হতে শুরু করেছে, উদয় হতে পারে, আমি কথাটা বলছি, এর বাইরে আর কিছু বলবো না। 2 নম্বর হইলো, এই যে দেখেন মুজিবনগর সরকার, আপনি বললেন আমি না, মুজিবনগর না সরকার না হইলে এই যে যুদ্ধটা হইতেছিল, এই যুদ্ধটাকে কে সমন্বয় করত? এই সবটা যুদ্ধ তো মুজিবনগর সরকার সমন্বয় করছে। ও কথাটা বুঝে, এই যে মেহেরপুরে আম্রকাননে 17 এপ্রিল 1971 সাল 10 এপ্রিল যে সরকার গঠন হইল, সেই সরকারটা 17 এপ্রিল প্রকাশ্যে এসে বৈদ্যনাথ তলা মেহেরপুর, যেটা এখন মুজিবনগর নামে পরিচিত, সেই বৈদ্যনাথ তলায় এসে শপথ নিলেন। সারা পৃথিবীর সাংবাদিকরা ছিল, দেশি বিদেশি সব ছিল, তারা গার্ড অব অনার নিলেন। সেই গার্ড অব অনার তখনকার উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম নিলেন। একটা সরকার গঠিত হইল, সেই সরকারের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এগুলো অস্বীকার করলে তৎপরে নিজেকে মৃত মনে হয়। উপপ্রধান ভাইস প্রেসিডেন্ট হলো সৈয়দ নজরুল ইসলাম, যাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে। তাজউদ্দিন আহমদ হলো প্রধানমন্ত্রী, সৈয়দ মুশতাক, কামরুজ্জামান এবং মনসুর আলী শাহ হলো মন্ত্রী, এবং তারাই কিন্তু নিয়োগ দিল প্রধান সেনাপতি। ওইখানে দেখবেন আপনি সৈয়দ নজরুল ইসলাম ঘোষণা দিচ্ছেন যে রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, যে এখন থেকে উসমানীকে প্রধান করা হইল। এর আগে 2 এপ্রিল সমস্ত মেজররা বসে, যেখানে জিয়াউর রহমান সাহেব ছিলেন, যেখানে শফিউল্লাহ ছিলেন, যেখানে খালেদ মুশারফ ছিলেন, সিআর দত্ত ছিলেন, মীর শওকত আলী ছিলেন, যারা সেক্টর কমান্ডার। আমাদের এত সুন্দর কথাটা যে আমরা ক্রিকেট যেমন 11 জনে খেলে, ফুটবল যেমন 11 জনে খেলে, আমাদের মুক্তিযুদ্ধের 11 জন সেক্টর কমান্ডার। তারা বৈশা বলল আমাদের যুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো উসমানী সাহেব, মেজর কর্নেল এমএজি উসমানী, কারণ উনি সবার সিনিয়র ছিলেন। যদি উনি রিটায়ার করছিলেন, উনি নৌকা মার্কায় নিয়ে 70 সনে বালাগঞ্জ, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা এই এলাকা থেকে উনি এমএনএ হয়েছিলেন। সেই এমএনএ কে দিয়ে সেরে উনি এইখানে তাদের নেতা হইলেন, কিন্তু অফিসিয়ালি রিকগনিশন পাইলেন 17 এপ্রিল প্রধান সেনাপতি হিসাবে বাই দি গভর্নমেন্ট অফ মুজিবনগর। এবং এই ঘোষণাটা প্রধান সেনাপতি আর সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল উসমান, আর সর্বাধিনায়ক হিসেবে আমরা কাকে চিহ্নিত করবো? সবসময় রাষ্ট্রপতি থাকে, যে রাষ্ট্রপতি উনি, একটা হলো উনি হলেন সিএনসি। এটা কিন্তু ভুল কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উসমানী সাহেব, এটা ভুল। মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি অথবা সর্বাধিনায়ক বলা যেতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সবসময়, যেমন এখনো সবসময় হবে, প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক থাকবে রাষ্ট্রপতি, তাকে বলা হয় সুপ্রিম কমান্ডার। আর ওইটা হলো সিএনসি, কমান্ডার ইন চিফ। আপনি কি এইগুলো তো বুঝতে চায় না মানুষ। উসমানী ছিলেন কমান্ডার ইন চিফ। আমি সেগুলো প্রশ্ন করব, হ্যাঁ কয়জনে জানে, কিন্তু সবাই বলে উসমানী সর্বাধিনায়ক ছিল মুক্তিযুদ্ধ। আমি সেজন্য প্রশ্ন করলাম আপনার সামনে। হ্যাঁ, এবং উসমানীকে আদেশ করতেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, কাকে কোন সেক্টর দিবে, কোথা থেকে কাকে বলতে, এটা কে করতো? এই যে জিয়াউর রহমান সাহেব ব্রিগেড কমান্ডার করলো, সেইখানে তো আরেকজনকে 1 নম্বর সেক্টর কমান্ডার করলো। সেই সেক্টর কমান্ডারের নাম কি? মেজর রফিকুল ইসলাম বিরুদ্ধ।
জি এই যে খালেদ মোশাররফ সাহেব গুলি খাইলেন নভেম্বর মাসে যুদ্ধে, তারপরে হসপিটালে চলে গেলেন লখনৌতে, তখন কমান্ডার কে ছিলেন? কমান্ডার ছিলেন মেজর হায়দার। এই অর্ডার গুলা কে দিত? এটা তো মুজিবনগর সরকার দিত। অস্ত্র যে চুক্তি করত, কে করত? মুজিবনগর সরকার করত। একটা সরকার ছিল। আমরা সবকিছু, এটা তো হঠাৎ করে তো হয়ে গেছে না জিনিসটা। আমি সে জায়গা থেকে আরেকটা প্রশ্ন করতে চাই যে ডক্টর ইউনূস সরকারের সময় মুক্তিযুদ্ধ যেভাবে আক্রান্ত হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধারা যেভাবে আক্রান্ত হয়েছেন, এ বিষয়ে আপনি নিজেও কথা বলেছেন এবং ইতিহাসের জঘন্যতম নির্যাতনের শিকার হয়েছেন মুক্তিযোদ্ধারা। কিন্তু আমরা দেখছি যে ইউনূস সরকারের সময় মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে, মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, 32 নম্বর থেকে শুরু করে সারা দেশের অসংখ্য ভাস্কর্য কিংবা স্মৃতিচিহ্ন, সেই সরকার, ডক্টর ইউনূস সরকার সেগুলো পুনর্নির্মাণের তো উদ্যোগ নেয়নি, বরং তার বিপরীতে জুলাইকে সামনে এনে জুলাইকে একাত্র উপরে স্থান দেওয়ার জন্য সেই সংক্রান্ত নানান ধরনের স্থাপনা বা ভাস্কর্য বলি বা মনুমেন্ট বলে এগুলো তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু এখন বিএনপি সরকার আসার পরও প্রায় 1.5 মাস হয়ে গেছে, আমরা সেই স্মৃতিচিহ্নগুলো পুনর্নির্মাণ বা পুনঃস্থাপনের বিষয়ে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখলাম না। এ বিষয়ে আপনি কিছু বলবেন? আমি অন্যদের কথা বলবো না, আমি শুধু বলছি, ধরেন যুদ্ধে যদি জিয়াউর রহমান সাহেব শহীদ হইতেন, যুদ্ধে 80 সনে শহীদ না হইয়া বা 81 সনে শহীদ না হয়ে যদি যুদ্ধে শহীদ হইতেন, উনিও বীর শ্রেষ্ঠ হইতে পারতেন। যেমন ক্যাপ্টেন মহিউদ্দিন বীর শ্রেষ্ঠ, লেফটেন্যান্ট মতিউর রহমান বীর শ্রেষ্ঠ, উনি যদি কোনো কারণে শহীদ হইতেন, উনিও বীর শ্রেষ্ঠ হইতে পারতেন। বাংলাদেশের এখন 7 জন বীর শ্রেষ্ঠ। এই যে 7 জন বীর শ্রেষ্ঠ ভাস্কর্য ভাঙ্গা হলো, পা দিয়ে মোড়ানো হইলো, যত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ হয়েছে, এটার পিছনে ছিল স্বাধীনতা বিরোধী শক্তি জামাত মেনলি। আর এই ছেলে পেলেরা, এরাও জামাতেরই ছেলে। আমি যেটা বলতাম এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হয়েছে, যারা জামাতেরই সন্তান। এই যে যার নায়ক এখন এনসিপির নায়ক নাহিদ সহ সবাই, এরা জামাতের সন্তান, এরা আমাদেরও ছেলে। সেই জামাতের পরামর্শ হোক অথবা জামাতের চক্রান্তে হোক, সবগুলো যে কাজ হয়েছে মপ টপ থেকে ধরে ভাঙ্গা চোরা সব, এটার সবার শেল্টার মাস্টার আমার কাছে হয়েছে। এটার নাম ছিল, ওনার নাম হইল অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অধ্যাপক মোহাম্মদ ইউনূস যদি না হতো, একটা ঘটনার তিনি কোন ধরনের প্রতিকার করার উদ্যোগ নেন নাই কেন? তাইলে উনার সমর্থন ছিল, কাজে উনি ছিলেন, উনার সরকার ছিল শেল্টার মাস্টার। আমি এই কথাটা বলতে চাই। এবং আমরা জুলাইতে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন জুলাই আন্দোলনে, তাদের বিষয়ে নানান ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বিএনপি সরকারের সময়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর গবেষণা, আবার জুলাই আন্দোলনের উপর গবেষণার জন্য 5 থেকে 25 লাখ টাকা পর্যন্ত ব্যক্তি বা সংগঠন প্রতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু যে স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হয়েছে, আমি উত্তর দেব না। 5ই আগস্ট এবং 71-এর মুক্তিযুদ্ধ আর জুলাই যুদ্ধ, এই কথাটা আমি পার্লামেন্টে বলবো, আমাকে মাফ করবেন। আমি কি বলবো আমি চিন্তা করতেছি, কিন্তু এইটার ব্যাপারে আমি কোনো করবো না। আমি এটা শুধু একটা কথা আমি বলে রাখলাম, আমাদের যেন হিমালয় পর্বতের সাথে টিলার একটা সামঞ্জস্য রক্ষা করা হচ্ছে। টিলা এই যে ছোট ছোট পাহাড়ের যে টিলা থাকে আরো ছোট, ওদের সাথে যেন হিমালয় পর্বতের একটা সমান এটা করা হইতেছে। আমি এটা বলবো, ওই যে বাচ্চারা ট্রেন কিনে দেয় বাপেরা, 1-2 বছর 3 বছরের বাচ্চারা, সে ট্রেনে দৌড়ায় আর বলে এটা আমার ট্রেন, এই ট্রেন দিয়ে আমি লন্ডন যাব। কিন্তু আসলে সে জানে না এই ট্রেনে লন্ডন যাওয়া যাবে না। আসল ট্রেন সে দেখেই নাই। এই বাচ্চাদের ট্রেন দেখে আসল ট্রেন করলে হবে না। 5ই আগস্টের গণ আন্দোলন দেখে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করলে ওই বাচ্চাদের ট্রেনের সঙ্গে, ওই খেলনা ট্রেনের সঙ্গে আসল ট্রেনের বা এরোপ্লেনের, ওই যে ছোট এরোপ্লেন কিনে দেয় মা বাপেরা, এটার সঙ্গে ওই যে এরোপ্লেন উড়ে যে যায় আমেরিকা, এটার তুলনা করা, যা হোক একদিন এগুলো
বন্ধ হবে আশা করি। আমি একটা প্রশ্ন করতে চাই যে 26শে মার্চ রাত 2:15 ভাষণ নিয়ে বা কথা মানে স্বাধীনতা ঘোষণা নিয়ে অনেক ধরনের বক্তব্য আসছে, আপনি কি এইসব বিষয়ে কিছু বলবেন? না, আমি এই সব বিষয়ে বলবো না, আমি যা বলি পার্লামেন্টে বলবো। আমি ওই কথাগুলো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের সামনেই বলতে চাই। এখন বললে এটার গুরুত্বটা কমে যাবে। আমি আরেকটা ব্যক্তিগত প্রশ্ন করি, মুক্তিযুদ্ধ কোনদিন পরাজিত হবে না, আগামীতে একটা রাজনৈতিক যুদ্ধ হবে। যদি স্বাধীনতা বিরোধীরা এখনো মনে করে যে 71কে মুছে দিবে, তাহলে কিন্তু আগামীতে একটা রাজনৈতিক যুদ্ধ হবে। সেই যুদ্ধটা কি ফর্মে হবে আমি জানি না, কিন্তু সেই যুদ্ধে আপনি জানিয়ে রাখেন মুক্তিযুদ্ধই জয়ী হবে, কারণ মুক্তিযুদ্ধই সত্য। স্বাধীনতা বিরোধীরা হলো নরাধম নরপশু, এই কথাটা মনে রাখেন। এটি বাংলাদেশের শেষ কথা। কারণ আমি কিন্তু বলছিলাম যে স্বাধীনতা বিরোধীরা যদি জয়লাভ করে আমি বিষ খাবো, জি বলেছেন, এবং এটা বলছিলাম আমি আত্মহত্যা করব, বিষ খাবো, এবং কোনোদিন আমরা পরাজিত হব না, এটা প্রতিষ্ঠিত হচ্ছে। এবং আমি আজকেও বললাম মুক্তিযুদ্ধ জয়ী হবে, স্বাধীনতা বিরোধী যারা তারা পরাজিত হবে, এটা তারা চেষ্টা করে দেখতে পারে। অসংখ্য ধন্যবাদ।